সময়টা ছিল 1898 খ্রিস্টাব্দের বৈশাখ মাস। গ্রীষ্মের প্রবল দাবদাহে জলের অভাবে চারিদিকের মাঠঘাট যখন শুকিয়ে খা খা করছিল, তখন মহারাষ্ট্রের সাতারা অঞ্চলের এক পাঠশালার শ্রেণীকক্ষের বাইরে একটি 7-8 বছরের বালক উপরের দিকে মুখ তুলে হা করে দাঁড়িয়েছিল। সেই সময় পাঠশালার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এক ইংরেজ সিপাহী যাচ্ছিলেন। বালকটির এই দৃশ্য তাকে অতিশয় অবাক করেছিল। কৌতূহল বশত সে বিদ্যালয়ে এর কারণ জানতে চাইলে শিক্ষক মশাই জানান যে ওই বালকটি একটি অস্পৃশ্য পরিবারের সন্তান, তাই বিদ্যালয়ের জলপাত্র ছোবার তার কোনো অধিকার নেই। এ কারণে জল পিপাসায় ক্লান্ত হয়ে সে মুখটি উপরে তুলে দাঁড়িয়ে আছে, আর হাঁ করে দাঁড়িয়ে আছে এই কারণে যে পাঠশালার পিয়ন বা তার কোনো সহৃদয় সহপাঠী যদি করুণাবশত উপর থেকে তার মুখে জল ঢেলে দেয়, তবে তার পিপাসা নিবারণ হবে। এই নিদারুণ ঘটনা সেদিন সেই পাষাণ হৃদয়ে ইংরেজ সেনাটির মনকেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। তার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই বালকটির পরবর্তী জীবনে ওই সেনাটির কয়েকটি ঘটনার মধ্য দিয়ে। শুধু বিদ্যালয়ের গণ্ডির মধ্যেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ওই বালককে সহ্য করতে হয়েছিল চরম সীমাহীন অত্যাচার, অবজ্ঞা ও বঞ্চনা। যে সমস্ত জলাশয় থেকে অন্য সকলে জল পান করতে পারত, সেখান থেকে ওই বালক ও তার পরিবার জল পান করতে পারত না। যে সমস্ত মন্দিরে অন্য সকলে অবাধে যাতায়াত করতে পারত, সেই সব মন্দিরে ওই বালক ও তার পরিবারের কোনো প্রবেশাধিকার ছিল না। পাঠশালার শিক্ষকেরা পর্যন্ত তাদেরকে স্পর্শ করত না। দূর থেকেই তাদের স্লেট দেখে সেটি ঠিক বা বেঠিক তা মুখে বলে দিত। তাদের পড়াশোনা হতো আসলে প্রাচীন ভারতের একলব্যের মতো শুধুমাত্র মানসিক একাগ্রতার জোরের ফলে। এমনকি ক্ষৌরকাণ্ডা পর্যন্ত তাদের চুল কাটত না। চুল কাটত না এই ভয়ে যে তাদের চুল কাটতে গেলে তাদের স্পর্শ করতে হবে, আর স্পর্শ করলে তারা নিজেরা অপবিত্র হবে, আর তারা অপবিত্র হলে তাদের কাছে আর কেউ চুল কাটতে আসবে না। তাই তাদের বাড়ির বড় দাদা বা দিদিরাই তাদের চুল কেটে দিত। সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা নিচু শ্রেণীর প্রতি এইভাবে যে কত রকমের অবজ্ঞা প্রদর্শন করত, তার একটি নমুনা এই বালকের জীবনের আর একটি ঘটনার মধ্য দিয়েই বুঝতে পারা যায়। একবার সেই বালকটি তার কয়েক ভাই বোনের সঙ্গে কোরগাঁওয়ে কর্মরত তার পিতার কাছে যাবার জন্য রওনা হয়। যথারীতি তারা কোরগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েন, কিন্তু ট্রেন থেকে নেমে তারা মহা ফাঁপড়ে পড়েন। কারণ তার পিতার যে স্টেশন থেকে তাদের নিতে আসার কথা ছিল, কিন্তু কই, তারা তো তাদের পিতাকে দেখতে পাচ্ছে না। আসলে তাদের পিতা যে তাদের আসার খবরটি পাননি এ কথা তারা জানত না। এদিকে সন্ধ্যা প্রায় আগত। ওই বাচ্চা বাচ্চা বালকেরা সঙ্গের ব্যাগপত্র নিয়ে ভয়ে অস্থির হয়ে পড়ে। সেই সময় স্টেশনের স্টেশন মাস্টার তাদের কাছে এগিয়ে আসেন। বালকদের চেহারা ও বেশভূষা দেখে তাদের উঁচু বর্ণের বলেই মনে হয়েছিল। তখন বালকদের কথা শুনে দয়াবশত সে একটি গরুর গাড়ি ভাড়া করে দেন। এবার বালকেরা নিশ্চিন্তে ব্যাগপত্র নিয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়োয়ান গাড়ি চালাতে শুরু করেন। কিন্তু কিছু দূর যাবার পর কথা প্রসঙ্গে গাড়োয়ান জানতে পারেন যে তারা অস্পৃশ্য নিচু জাতের সন্তান। তখন গাড়োয়ান জোর করে তাদের গাড়ি থেকে নামিয়ে দেন এবং তাদের মালপত্র গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। সেই অচেনা অজানা জায়গায় তারা কি করবে তা বুঝতে না পেরে তারা সবাই তখন গাড়োয়ানের হাতে পায়ে জড়িয়ে ধরে কাকুতি মিনতি করতে থাকে। শেষ পর্যন্ত গাড়োয়ান রাজি হয় এক শর্তে, যে তিনি তাদের পৌঁছে দিতে পারেন, কিন্তু নিজে গাড়ি চালাবেন না। গাড়ি চালাতে হবে ওই বালকদের যে কোনো কাউকে, কারণ অস্পৃশ্য বালকদের সঙ্গে একই গাড়িতে তিনি যেতে পারবেন না, তাহলে তিনি অপবিত্র হবেন। তাছাড়া ভাড়াও গুনতে হবে দ্বিগুণ।
অসহায় বালকেরা সেদিন নিরুপায় হয়ে ওই শর্তে রাজি হয়ে পিতার আবাসের দিকে রওনা হন। অগত্যা সেই বালকেরাই গাড়িটি চালিয়ে নিয়ে যেতে থাকেন এবং গাড়োয়ান চলে তার পাশে পায়ে হেঁটে। গন্তব্যস্থলে পৌঁছানোর পর প্রতিশ্রুতি মতো তারা যখন দ্বিগুণ ভাড়া মিটিয়ে পিতার কোয়ার্টারে প্রবেশ করতে যাচ্ছে, তখন গাড়োয়ান ওই গৃহের সমস্ত পানীয় জল দিয়ে তার গাড়িটি ধুয়ে তাদের সামনেই তিল তুলসী দিয়ে গাড়িটি পবিত্র করল। তারপর অবশিষ্ট জল তার পিপাসার্ত গরুকে খাইয়ে প্রস্থান করল। সেদিন রাতে জলের অভাবে তাদের খাবারই খাওয়া হলো না, অথচ তাদের খাবার জল দিয়েই ধোয়া হলো গরুর গাড়ি, খাওয়ানো হলো সেই গরুকে। হায় রে অতীত ভারতের সমাজ ব্যবস্থা, যেখানে পশুর যতটুকু মূল্য ছিল অস্পৃশ্য সমাজের মানুষের তাও ছিল না। কারণ এমন ঘটনা ওই অস্পৃশ্য বালকের জীবনে হামেশাই ঘটত। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই চরম অবজ্ঞা ও বঞ্চনা পদে পদে ওই বালকের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো বাধাই তাকে শেষ পর্যন্ত থামাতে পারেনি। প্রবল অধ্যবসায়ের বলে তিনি সমস্ত বাধাকে জয় করেছিলেন। সেই তথাকথিত আনটাচেবল বালক পরবর্তী জীবনে এমন সফলতা অর্জন করেছিলেন যা ভারত তথা বিশ্ববাসীর হৃদয়কে টাচ করে গিয়েছিল। আমি এতক্ষণ যার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন তিনি কে। তিনি আর কেউ নন, তিনি ছিলেন ভারতের দলিত শ্রেণীর ত্রাণকর্তা এবং ভারতীয় সংবিধানের জনক ডক্টর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর। তাছাড়া বিশ্বের খ্যাতনামা শিক্ষাবিদ, বিশ্ববন্দিত অর্থনীতিবিদ, প্রখ্যাত ঐতিহাসিক, জগৎ বিখ্যাত আইনবিদ, বিশিষ্ট লেখক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, পণ্ডিত, রাষ্ট্র বিপ্লবী প্রভৃতি অসংখ্য পরিচয়েও তিনি সারা বিশ্বে নিজের পরিচিতি পেয়েছিলেন। 1891 খ্রিস্টাব্দের 14 এপ্রিল মধ্যপ্রদেশের মৌ শহরের সেনা ক্যান্টনমেন্টের তথাকথিত এক অস্পৃশ্য মাহার পরিবারে ভীমরাওয়ের জন্ম। পিতা রামজি মালোজি সকপাল ছিলেন ব্রিটিশ সরকারের সেনা বিভাগের একজন সুবেদার। মাতা ভীমাবাই ছিলেন ধর্মপরায়ণা নারী। ভীমরাও ছিলেন তার পিতামাতার চতুর্দশ তথা সর্বকনিষ্ঠ সন্তান। দুর্ভাগ্যবশত আম্বেদকরের বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মাতা ভীমা দেবী মারা যান। তখন তার একমাত্র বিধবা পিসি মীরাবাই এই মা হারা শিশুদের দেখাশোনার দায়িত্ব নেন। এই পিসিমার কাছে ভীমরাও মাতৃ স্নেহে বড় হতে থাকেন। ভীমরাওয়ের বয়স যখন মাত্র 2 বছর, তখন তার পিতা অবসর নিয়ে তাদের আদি নিবাস মহারাষ্ট্রের সাতারা অঞ্চলে চলে আসেন। তাই মধ্যপ্রদেশের মৌ শহরে জন্ম হলেও ভীমরাওয়ের প্রাথমিক শিক্ষা শুরু হয় মহারাষ্ট্রের সাতারা অঞ্চলে। অবশ্য সেই সময় অস্পৃশ্য পরিবারের সন্তানদের বিদ্যালয়ে যাওয়াই নিষিদ্ধ ছিল, কিন্তু রামজি সকপাল যেহেতু সেনা বিভাগে চাকরি করতেন, তাই ভারত সরকারের বিশেষ নিয়মে সেনা পরিবারের সন্তানেরা বিদ্যালয়ে যেতে পারত। সেই কারণেই ভীমরাও বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিদ্যালয়ের পরিবেশ তাদের পক্ষে যে কতটা অমানবিক, কতটা অবজ্ঞার ও কতটা বঞ্চনা ছিল তা আমি শুরুতেই আলোচনা করেছি। যাই হোক, প্রবল সামাজিক বাধা বিপত্তি সত্ত্বেও পিতার উৎসাহে এবং নিজের কঠোর মানসিক জোর ও চরম অধ্যবসায়ের ফলে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্তি করে ভর্তি হলেন বোম্বের এনফিল্ডস্টোন স্কুলে। ভীমরাওয়ের আসল পদবি ছিল সকপাল, কিন্তু অস্পৃশ্যতার হয়রানি কমানোর জন্য তার পিতা রামজি তা পরিবর্তন করে রেখেছিলেন আম্বাদাভেকর, যার অর্থ হলো তিনি তার গ্রাম আম্বাদাভে থেকে এসেছেন। কিন্তু এতেও তার অস্পৃশ্যতার গ্লানি কমানো গেল না। তিনি পদে পদে
চরম সামাজিক অত্যাচারের শিকার হতে থাকেন। তখন এনফিলস্টোন বিদ্যালয়ের এক ব্রাহ্মণ শিক্ষক কৃষ্ণকেশব আম্বেদকর, যিনি চরম মেধার কারণে ভীমরাওকে প্রচণ্ড স্নেহ করতেন, তিনি উপলব্ধি করেন এই চরম মেধাবী ছেলেটি একদিন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। কিন্তু অস্পৃশ্য পরিবারে জন্মগ্রহণ করার কারণে যে নিচু জাতের পদবি তাকে বয়ে বেড়াতে হচ্ছে, তার জন্য জীবনের প্রতিটি পদে পদে তাকে নানা রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই সব বাধা বিপত্তি যাতে তার প্রতিভা বিকাশের ক্ষেত্রে কোনো রকম বাধা হয়ে না দাঁড়াতে পারে, তার জন্য তিনি তার নিজের পদবি ভীমরাওয়ের পদবি হিসাবে জুড়ে দেন। তখন থেকে তার নাম হয় ভীমরাও রামজি আম্বেদকর। এই তিন গুরুর নামেতেই তিনি পরবর্তী জীবনে সারা পৃথিবীতে নিজের পরিচয় দিয়েছিলেন। অর্থাৎ মাতা ভীমাবাইয়ের থেকে নিয়েছিলেন ভীমরাও, পিতা রামজি সকপালের থেকে নিয়েছিলেন রামজি, এবং শিক্ষক কৃষ্ণকেশব আম্বেদকরের থেকে নিয়েছিলেন আম্বেদকর। এই নিয়ে তিনি বিশ্বে পরিচিত হন ভীমরাও রামজি আম্বেদকর হিসাবে। এই এনফিলস্টোন স্কুল থেকেই তিনি 1907 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একজন মাহার পরিবারের সন্তান হিসাবে তার এই ম্যাট্রিকুলেশন পাশ সমগ্র দেশে সাড়া ফেলে দেয়। এমনকি তার এই ম্যাট্রিকুলেশন পাশ নিয়ে বোম্বাইতে তার একটি সম্বর্ধনা সভাও দেওয়া হয়, এবং সেক্ষেত্রেও তাকে করা হয় চরম অপমান। কারণ যার জন্য সম্বর্ধনা অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে সম্বর্ধনা অনুষ্ঠান, সেই আম্বেদকরকে এই অনুষ্ঠান মঞ্চে এক আয়োজক মালা পরাতে অস্বীকার করেন এই কারণে যে অস্পৃশ্যকে মালা পরালে তিনি নিজে অপবিত্র হবেন। এই ঘটনা আম্বেদকরের মনে আরো প্রবল জেদের জন্ম দেয়। তিনি উপলব্ধি করেন এই জাতপাতের বেড়াজাল কেটে সাম্য ও সমানাধিকারের প্রতিষ্ঠা করতে গেলে কেবল সামাজিক আন্দোলনেই তা সম্ভব নয়, এজন্য রাজশক্তির সহযোগিতাও প্রয়োজন। এই জন্য তাকেই নেতৃত্ব দিতে হবে এবং সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি মনে করতেন শিক্ষা হলো সেই সিংহী যে তার দুধ পান করে সেই গর্জন করতে পারে। তাই এই অসাম্যের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিতে গেলে তাকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষিত হতে হবে। তাই কঠোর অধ্যবসায়ের ফলে তিনি চরম মেধার পরিচয় দিয়ে ওই এনফিলস্টোন কলেজ থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। স্নাতক পরীক্ষায় তিনি এতটাই সফলতা অর্জন করেন যে তাতে উৎসাহিত হয়ে বরোদার মহারাজা তাকে স্কলারশিপ দেন, যা পেয়ে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন। এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি একই সাথে MA এবং PhD ডিগ্রি লাভ করেন। কিন্তু তার জ্ঞান পিপাসা যেন কিছুতেই মেটেনি। দেশে ফিরে কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনে পাড়ি দেন। লন্ডন ইকোনমি অফ স্কুল থেকে একই সাথে তিনি MSc এবং DScর মতো হাই প্রোফাইল ডিগ্রি লাভ করেন। ওই সময়ে তিনি লন্ডনের অন্য একটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারিও পাশ করেন। এইভাবে একই সাথে সায়েন্স, আর্টস, আইন, দর্শন প্রভৃতি বহু বিষয়ে জ্ঞান লাভ করে তিনি যখন দেশে ফিরলেন তখন তার মধ্যে 64টি বিষয়ের জ্ঞান ছিল এবং 32টি ডিগ্রি তিনি অর্জন করেছিলেন। দেশ বিদেশের 9টি ভাষায় সাবলীলভাবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে তিনি মুম্বাই হাইকোর্টে আইনজীবী হিসাবে কার্যগ্রহণ করেন। এই সময় আইন পেশার পাশাপাশি তিনি তার জীবনের প্রধান ব্রত হিসাবে নিজের দলিত শ্রেণীর মুক্তিকল্পে আন্দোলন শুরু করেন। এই উদ্দেশ্যে 1924 খ্রিস্টাব্দে তিনি গঠন করেন বহিষ্কৃত হিতকালীন সভা। এই সভার মাধ্যমে তিনি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এই সময়
এই সবার সদস্যরা ভালোবেসে তাকে বাবা সাহেব নাম অভিহিত করে। কালক্রমে সমস্ত দলিত শ্রেণীর মানুষের কাছে তিনি হয়ে উঠলেন আদরের বাবা সাহেব। ব্রিটিশ সরকারও দলিত শ্রেণীর নেতা হিসাবে তার গুরুত্ব বুঝতে পারেন। ফলে দলিত শ্রেণীর প্রতিনিধি হিসাবে তিনি লন্ডনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকেও আহুত হন এবং সেখানেও তিনি যোগদান করেন। স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে তিনি দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি তোলেন, যাকে কেন্দ্র করে গান্ধীজির সঙ্গে তার মতপার্থক্য শুরু হয়। শেষ পর্যন্ত পুনা চুক্তির মাধ্যমে গান্ধীজি তার দাবিকে কিছুটা মেনে নিলে এই সমস্যার সমাধান ঘটে। 1935 সালের ভারত শাসন আইনেও তার দাবি অনেকাংশে মেনে নেওয়া হয়। ফলে দলিতরা খুঁজে পান মুক্তির দিশা। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য যে 7 সদস্যের খসড়া কমিটি তৈরি হয়েছিল, তিনি হয়েছিলেন তার সভাপতি। দীর্ঘ 141 দিন কঠোর পরিশ্রম করে পৃথিবীর 60টি দেশের সংবিধানের ভালো ভালো দিকগুলিকে নিয়ে মূলত তিনিই তৈরি করেছিলেন বিশ্বের সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ সংবিধান। এই সংবিধানের মধ্যে সামাজিক সাম্য ও সমানাধিকারের ধারার সাথে দলিতদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করে তিনি অস্পৃশ্য দলিতদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার ব্যবস্থা করেন। আজ দলিতদের অনেকেই শিক্ষা দীক্ষায় উন্নতি করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন উচ্চ আসনে প্রতিষ্ঠিত, তা কিন্তু মূলত তারই অবদান। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হিসাবেও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেন। বর্তমান রিজার্ভ ব্যাংকের যে রূপরেখা, তা মূলত তারই মস্তিষ্ক প্রসূত। তবে সংবিধান রচনার সময় তিনি যে কঠোর পরিশ্রম করেছিলেন, তাতে তার শরীর ভেঙে পড়েছিল। ফলে তার কয়েক বছরের মধ্যেই 1956 সালের 6 ডিসেম্বর এই মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটেছিল। তথাকথিত এক অস্পৃশ্য পরিবারে জন্মগ্রহণ করেও কেবলমাত্র প্রখর অধ্যবসায় ও তীব্র সংগ্রামী মানসিকতার জোরে যে মেধা, পাণ্ডিত্য ও জ্ঞানের পরিচয় তিনি দিয়েছিলেন, তা ভারত কেন বিশ্ববাসী হৃদয়কেই স্পর্শ করেছিল। বিশেষ করে নিচু শ্রেণীর দলিতদের কাছে তিনি হয়ে উঠেছিলেন তাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা ও পথ প্রদর্শক। অথচ এত বড় পণ্ডিত, শিক্ষাবিদ ও বিশ্ববন্দিত ব্যক্তি হলেও জীবিত অবস্থায় তিনি কখনই তার উপযুক্ত মর্যাদা পাননি। বরঞ্চ ব্রাহ্মণ্যবাদী মিডিয়া, প্রচার মাধ্যম সর্বদাই তার পাণ্ডিত্যকে চেপে রাখার চেষ্টা করেছে, কিন্তু আটকে রাখতে পারেনি। আপনারা শুনলে অবাক হবেন যে 2004 খ্রিস্টাব্দে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি তাদের টপ 100 স্কলার যে তালিকা প্রস্তুত করেছিল, তার শীর্ষে ছিল এই ভারত সন্তান বাবা সাহেব আম্বেদকর। তাছাড়া 2012 সালে হিস্ট্রি টিভি 18 এক অনুষ্ঠানে ভারতীয়দের ভোটের দ্বারা আম্বেদকর ভারতের শ্রেষ্ঠ শিক্ষিত তথা শ্রেষ্ঠ ভারতীয় হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অথচ তৎকালীন ভারতের উচ্চবর্গের হিন্দু সমাজ সর্বদাই তার পাণ্ডিত্য নিয়ে সমালোচনায় মেতে থাকত এবং তার প্রতিভাকে চেপে রাখতে বদ্ধপরিকর ছিল। আর এ কারণেই জীবিত অবস্থায় তিনি তার প্রাপ্ত সম্মান কখনই পাননি। আসলে বাবা সাহেব যে আন্দোলন করেছিলেন, তার আন্দোলন ছিল ঘুণ ধরা ব্রাহ্মণ্যবাদী গোঁড়া হিন্দুদের গোঁড়ামির বিরুদ্ধে। তার আন্দোলন ছিল পিছিয়ে পড়া দলিত হিন্দুদের মুক্তিকল্পে। তার আন্দোলন ছিল সামাজিক সাম্য ও সমানাধিকারের লক্ষ্যে। তার আন্দোলন ছিল সুবিধাভোগী মুষ্টিমেয় উচ্চবর্ণের বিরুদ্ধে শোষিত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত শ্রেণীর মন্ত্র হিসাবে। এই স্বাভাবিক কারণে গোঁড়া হিন্দু তথা ব্রাহ্মণ উচ্চবর্ণের মানুষ আগাগোড়া তার সমালোচনা করে গেছেন এবং তার শত্রু হয়ে গিয়েছিলেন। তবে সান্ত্বনার কথা এই যে বিলম্বিত বোধোদয় হলেও ভারত সরকার শেষ পর্যন্ত তার গুরুত্ব উপলব্ধি করে
তার মৃত্যুর 34 বছর পর 1990 সালে তাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করে তাকে সম্মান জানায়। আগামী 14 এপ্রিল তার জন্মদিনে তার প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম।